ঈদ উল আজহার ছুটি 7 দিন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় অনুমোদন। নিকারের বৈঠকে বগুড়াকে সিটি কর্পোরেশন প্রস্তাব পাশ, নতুন উপজেলা আরও 5টি। চলতি মাসেই হতে পারে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি। 20% দাম বাড়াতে চায় পিডিবি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছেন মন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করেই চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 25 থেকে 31 মে পর্যন্ত 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়। তবে 23 ও 24 মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কে উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। তাছাড়া সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সহজলভ্য করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন এবং নতুন 5 উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে নিকারের সভায়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 120তম সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। বৈঠকে 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে অনুমোদন দেওয়া হয়। এছাড়া বগুড়া শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া এবং ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হবে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেই জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ বলে টিআইবিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় আছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশে 6,14,570 একর ওয়াকফ সম্পত্তি আছে। এসব সম্পত্তি পুনরুদ্ধার ও লুটপাট বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধে সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সম্পূর্ণ ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং
বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ইফতেখারুজ্জামান জানান 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। এদিকে দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানা গেছে এ মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পিডিবি। খুচরো পর্যায়ে বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে মন্তব্যের সুযোগ নেই। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ানোর পরই গুঞ্জন ওঠে বিদ্যুতের দর বৃদ্ধি নিয়ে। পরিস্থিতি যাচাই গেল মাসে গঠন করা হয় উচ্চ পর্যায়ের আহ্বায়ক কমিটি। সেই ধারাবাহিকতায় পাইকারিতে 17 থেকে 21% দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়ে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গেল মঙ্গলবার সেটি আমলেও নেয় কমিশনের কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 1.5 টাকা পর্যন্ত। সেই হিসেবে পিডিবির আয় হবে 13.5 কোটি টাকা, আর 1 টাকা 20 পয়সা দাম বাড়লে আয় হবে 10,000 কোটি টাকার মতো। যদিও খুচরায় গিয়ে হিসাবটা আর সরাসরি থাকবে না, কারণ প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 75 ইউনিটের কম অর্থাৎ খুব অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের মতোই দাম থাকবে। বাড়তি বিদ্যুৎ বিলের গ্রাহক পর্যায়ে বোঝাটা বাড়বে বেশি ব্যবহারকারীদের উপর। শতাংশের হিসাবে তারা 37 ভাগ। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে বিআরসি জানে। হাজারবার বললে আমি উত্তর দেবো না। আমি তোমাকে বলছি যেটা হয় নাই তো সেটা বলবো। গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি টাকার। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়তে পারে 1 টাকা 38 পয়সা পর্যন্ত। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসিকে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক। সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি, কিন্তু সে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তেলের ক্ষেত্রেও এবং বিদ্যুতের ক্ষেত্রেও, পরবর্তীতে হয়তো গ্যাসের ক্ষেত্রে আসবে। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য নিয়ে গণশুনানি হতে পারে 20 ও 21 মে। বিদায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের বদলে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেয় বিইআরসিকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 মে থেকে ঈদ উল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, মালিক সমিতি দোকান খোলা রাখার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিল, তবে অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের কারণে বর্তমানে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে আগামী 12ই মে থেকে ঈদ উল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পারবো। এবং সেই সাথে সাথে উনি একটি কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে যাতে কোনো ক্রমে আমরা অতিরিক্ত আলোকসজ্জা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার আমরা না করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আস্থা ফিরেছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নিতে চায় সরকার। তবে কিভাবে, কত দিনের মধ্যে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবে তা ঠিক করবে পুলিশ ও সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা সকলে মিলে। কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে পরিবেশ ঠিক রেখে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারি ইজারা দেয়া যায় কিনা তা ঠিক করতে কমিটি গঠন করা হয়।
2024 সালের কোটা সংস্কারের আন্দোলন সহিংস রূপ নিলে 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মাঠেই থেকে যায় সেনাবাহিনী, দেয়া হয় বিচারিক ক্ষমতাও। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে নজর দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে। যৌথ বাহিনীর অভিযান সহ নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। তাই 2.5 মাসের ব্যবধানে আগের চেয়ে আস্থা ফিরেছে জনমনে, এমন মনে করেন সংশ্লিষ্টরা। ফলে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নিতে চায় সরকার। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সচিবালয়ে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রতিদিনই ধরা পড়ছে দাগী আসামিরা। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিন সুনামগঞ্জ ও সিলেট জেলার পাথরকুয়ারি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রী জানান, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে কিভাবে সীমিত আকারে পাথরকুয়ারি ইজারা দেয়া যায় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেইটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। মন্ত্রী জানান, দুর্বৃত্তায়ন এবং সাদা পাথর লুট বন্ধেও পরামর্শ দেবে এই কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমদুল হক মরদেহ গ্রহণ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা বিদেশের মাটিতে মারা গেছেন সবার মরদেহ দেশে ফেরাতে নিরলসভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত 8 জন বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত 6 জনের মরদেহ দেশে ফেরানো গেছে। একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে। ইরাকে একজনের মরদেহ রয়েছে। ফ্লাইট না থাকায় ফেরানো সম্ভব হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লাশবাহী গাড়ি দিয়েছেন। আর্থিক অনুদান হিসেবে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে দীপালির পরিবারকে। যারা চাকরি হারিয়ে দেশে ফিরছে তাদেরকে পুনর্বাসনে সরকার আন্তরিক বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা দুর্ভাগ্যবশত যে বাংলাদেশি ভাইরা বা বোনরা নিহত হয়েছে তাদেরকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে যেন আমরা অ্যাটলিস্ট মরদেহগুলোকে আমরা হস্তান্তর করতে পারি, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরবর্তী সরকারের উপর দায় না চাপিয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের 2000-এর বেশি নেতাকর্মী ও নাগরিকরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য যোগ দেয়া এসব সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা করেন নাহিদ ইসলাম। হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে।
শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডে মৃত্যুর তথ্য লুকানো ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে এবার আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। পরে 14 মে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 5 ও 6 মে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হেফাজতের মহাসমাবেশের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, এসবে যারা জড়িত ছিল তারা সবাই আসামি হবেন। চিফ প্রসিকিউটর বললেন, শক্তিশালী তথ্য প্রমাণ দিয়েই আগামী 7 জুনের আগে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয় অধিবেশন আগামী 7 জুন শুরু হবে। আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এটি বর্তমান সংসদের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যেখানে আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ হবে। মমতা ব্যানার্জির পদত্যাগে অস্বীকৃতির মাঝেই পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান তিনি। সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে 7 মে থেকেই বিধানসভা বিলুপ্তির ঘোষণা দেন রবি। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানের মেয়াদের আনুষ্ঠানিক অবসান হলো। রাজ্যপালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে শিগগিরই গঠিত হবে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা। এর আগে নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছিলেন মমতা। তবে বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ বৃহস্পতিবারই শেষ হওয়ায় নতুন সরকার গঠনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেল। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে 9 মে। শেষকৃত্যের জন্য চণ্ডীপুরের নিজ বাড়িতে নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথের মরদেহ। বিকেলে বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজন, পরিচিত জন ও অনুগামীরা। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরাও। এ সময় জনতার মুখে শোনা যায় ভারত মাতা কি জয় স্লোগান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবিও ওঠে। বৃহস্পতিবার রাতেই সম্পন্ন হবে চন্দ্রনাথ রথের শেষকৃত্য। বুধবার রাতে মধ্যগ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।